স্বপ্ন চলে, পাতায় পাতায় প্রদীপ জ্বলে, যে বইয়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফুটে, সে বই তুমি পড়বে। যে বই তোমায় ভয় দেখায়, সেগুলো কোনো বইই নয়, সে বই তুমি পড়বে না। এভাবে নানা রকম গল্পে, কবিতায়, উপন্যাসে কিংবা প্রবন্ধে যারা বড় আছেন কিংবা যারা লেখক আছেন, যারা প্রকাশক আছেন, তারা কিন্তু বইয়ের গল্পটা বলে গিয়েছেন, কোন বই পড়তে হবে সেগুলো কিন্তু ছড়ায় ছোটদের বলেছেন, কবিতায় এবং নানাভাবে কিন্তু বড়দের কাছেও পৌঁছে দিয়েছেন। আর আজকে আছি বাংলা একাডেমির পরবর্তীতে, এখন সোহরাওয়ার্দীতে আছি। আর মূলত চলছে অমর একুশে গ্রন্থমেলা। আর সোহরাওয়ার্দীর এই জায়গা থেকে আমি শাহাদাত অবশ্য আপনার সাথে গরবের মেলা নিয়ে আছি। আজকে মেলায় পঞ্চম দিন, আর পঞ্চম দিনে মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে 190-এ। আজকের দিনে নতুন বই প্রকাশ পেয়েছে 98টি। আর সব কিছু মিলিয়ে যে নতুন বইয়ের কথা বলছিলাম সেটি কিন্তু সমুদ্রের মাঝেই বলা চলে যে আমরা চলে এসেছি। বইয়ের পাতার যেই গল্পগুলো, সেই গল্পতে কিন্তু যুক্ত হয়েছে নানান লেখা, নানান কথা। আর জুলাই অভ্যুত্থানের কথা কিন্তু এইবারের বইমেলায়, এবারের বইয়ে, এবারের স্টলগুলোতে অন্যভাবে, অন্য আঙ্গিকে কিন্তু ফুটে উঠেছে। বিশেষ করে আমি যখন ঢুকছিলাম মেলায়, তখন কিন্তু বাংলা একাডেমি এবং বাংলা একাডেমির পাশে যেই দেয়ালগুলো আছে, যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সেই যে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন আছে সেগুলো। আপনি নিশ্চয়ই যেই বইমেলায় আসতে গেলে হয়তো বা টিএসসি হয়ে আসবেন কিংবা যেই দোয়েল চত্বর আছে সেখান দিয়ে আসবেন। সেখানেও কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু বিভিন্ন ধরনের স্মৃতিচিহ্ন কিন্তু সেখানে লাগানো আছে এবং বিভিন্নভাবে সেখানে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই অভ্যুত্থানের কথা। আর বইমেলায় ঢুকলে আপনি স্টল কিংবা প্যাভিলিয়নে নানাভাবেই কিন্তু যুক্ত হয়ে যাবেন যে তারুণ্যের যেই অভ্যুত্থান, যে আন্দোলন, ছাত্রদের যেই প্রেরণা, সেই প্রেরণার সাথে। একই সাথে আজকের মেলায় আমি যেটি দেখতে পেয়েছি এবং এবারের মেলায় যে প্রতিপাদ্যটি বলা হয়েছে যে এবারের মেলায় কিন্তু অবশ্যই কেউ কোনো ধরনের পরিবেশ বান্ধব জিনিস ছাড়া কোনো কিছুই ব্যবহার করবে না, এমনটাই কিন্তু কথা দিয়েছে সবাই, প্রকাশক থেকে শুরু করে যারা বই কিনতে প্রত্যেকে। এমনকি যারা কিনা একটা সময় পলিথিন ব্যবহার করতো স্টলগুলোতে, সেটিও কিন্তু এবার করা হচ্ছে না। এবারের কিন্তু এই বিষয়টি একদমই পুরোপুরি নতুন। এবং যারা মেলার ভেতরে চা খাবেন কিংবা অন্যান্য কাজে বিভিন্ন ধরনের যেই প্লাস্টিকের ব্যবহার করতেন, সেগুলো কিন্তু করবেন না। এবার আসি বইয়ের কথায়, যে ত্রিমুখী একটি সমন্বয়, যেখানে কিনা লেখক, পাঠক এবং একই সাথে যারা প্রকাশক আছেন তাদের কিন্তু একটি মিলন মেলা ঘটে এই বই মেলায়। এবং তাদের পদযাত্রা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বই মেলা জুড়ে কিন্তু শিশু থেকে শুরু করে যে বৃদ্ধ কিংবা যারা কিনা এখানে আছেন, প্রত্যেকেই বলছেন যে এখানে প্রত্যেকের পছন্দের যে বই সেটি খুঁজতে কিন্তু 2-4 পাতা পড়তে হয় এবং সেই 2-4 পাতা পড়তে গিয়ে কিন্তু অনেকেই খুঁজে পান তার যেই দারুণ স্বপ্নের কথাগুলো, সেই কথাগুলো খুঁজে পান এবং সারা জীবন অনেকেই টুকে রাখেন তার ডায়েরিতে। এবং আরেকটি কথা কিন্তু সবাই বলে যে বই কিনে কিন্তু কেউ দেউলিয়া হয় না, এবং এখানে যারা এসেছেন প্রত্যেকের মুখে কিন্তু সেটি বারবার ফুটে উঠেছে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। এবং যারা এসেছেন প্রিয় মানুষটিকে সাথে নিয়ে, কেউ এসেছেন প্রিয় মানুষটাকে পাশে নিয়ে, সেই তারা কিন্তু প্রত্যেকেই বই নিয়ে কথা বলছেন শিশুটিকে কি বই কিনে নিয়ে দেওয়া যায়। এবং একই সাথে আমি একটি বাচ্চার সাথে কথা বলছিলাম, সে কিন্তু কার্টুন পছন্দ করে, আবার কেউ এখনই গল্পের বই পছন্দ করে, আবার কেউ বলছে যে কবিতা পড়তে তার ভালো লাগে। যারা কবি আছেন তাদের কাছে কিন্তু কবিরা বলছেন যে কবিতা লেখা কঠিন হলেও তাদের কাছে সেটাই পছন্দ। আমি কবি, উপন্যাস এবং নানা ধরনের প্রবন্ধ নিয়ে কথা বলবো, তবে এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেককে।
জগতে প্রবেশ করাতে সাহায্য করে, এমনটাই কিন্তু হচ্ছে সবাই বলে থাকে। তবে আসলে কোন বই কাকে কোন অনুভূতিতে প্রবেশ করাবে সেটি নির্ধারণ করে কিন্তু হচ্ছে যার যার প্রত্যেকের যে খোরাক সেই খোরাক। এই জন্য কিন্তু পড়তে হয় কবিতা, পড়তে হয় উপন্যাস, পড়তে হয় যেই বিভিন্ন ধরনের কবির লেখা। সবকিছু মিলিয়ে এই যে একটি আবহ তৈরি করে বই, সেটি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। শুধুমাত্র বই পারে একটি নির্দিষ্ট অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যেতে। প্রত্যেকের অনুভূতি একই বই পড়েই ভিন্ন ভিন্ন হয়। সেই ভিন্ন ভিন্নর কারণ কি সেটি আমি জানতে চাই একজন ঔপন্যাসিক কথা সাহিত্যিক আছে আমাদের সাথে, সক্রিত নোমান ভাই। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মূলত এই যে একই বই পড়ে এক একজন মানুষ এক এক ধরনের অনুভূতি পায়, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? যদি সকল বই পড়ে একই অনুভূতি পেত তাহলে পৃথিবীতে এত লেখক থাকতো না, বাংলাদেশেও এত বইমেলা হতো না, এত প্রকাশক থাকতো না, এত লেখক থাকতো না। আমাদেরকে এক একটা বই, আপনি যখন মার্কেজের কোনো একটা বই পড়বেন, 100 ইয়ার্স অফ সলিটিউড পড়বেন, একটা অনুভূতি আপনি পাবেন। আপনার পদ্মা নদীর মাঝে যখন পড়বেন আপনি একটা অনুভূতি পাবেন। আবার রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যখন আপনি পড়বো আমরা, তখন একটা আধ্যাত্মিক একটা বোধ, একটা উপলব্ধি, আমরা একটা ফিল আমরা করতে পারবো। সুতরাং এই বৈচিত্র্য আছে বলেই কিন্তু এত ধরনের বই লেখা হয়, বই তৈরি হয়। যদি বৈচিত্র্য না থাকতো তাহলে পৃথিবীতে একটাই বই লেখা হতো এবং সে একটা বই সকল পাঠক, পৃথিবী জুড়ে সকল পাঠক পড়তো। যতদিন পর্যন্ত মানুষ চিন্তা করতে পারবে, মানুষ বৈচিত্র্যমুখী চিন্তা তার মধ্যে আসবে, ততদিন পর্যন্ত বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে বই লেখা হতে থাকবে। এবং বৈচিত্র্যপূর্ণ বিষয় লেখা হতে থাকবে বলেই আমরা বই একটা ছেড়ে আরেকটা বই পড়তেই থাকব। আমরা আমাদের পূর্বজ যেসব লেখক, যেসব উপন্যাসিক কবি লিখেছেন সেগুলো আমরা পড়েছি। আবার এখন যারা লিখছেন সমকালীন সময়ে তাদের লেখা আমরা পড়ছি এখন। আগের যে টেস্ট আমরা পেয়েছি, যে স্বাদ আমরা পেয়েছি, সেই স্বাদের সঙ্গে এখন যেসব বই পড়ছি সে স্বাদ আলাদা, সম্পূর্ণ ব্যতিক্রম। এই স্বাদ ব্যতিক্রম বলেই আমরা শিল্পরসে স্নাত হতে পারছি। আমরা বই পড়ে আমরা আমাদের বোধকে, উপলব্ধিকে আমরা শানিত করতে পারছি। আমরা শিল্প রস আস্বাদন করতে পারছি এবং নতুন নতুন পাঠক সৃষ্টি হতে পারছে, নতুন নতুন লেখকও সৃষ্টি হতে পারছে। ধন্যবাদ। এবার আমি আপনার বই প্রসঙ্গে আসি, যে মূলত আপনার এবারের বই কি নিয়ে, কাদের জন্য এই বই? আমার এবার উপন্যাসের নাম হচ্ছে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। নামটি একটু দীর্ঘ। উপন্যাসটি প্রকাশ করেছে অন্য প্রকাশ, মাঝারুল ইসলাম অনেক যত্ন নিয়ে বইটি প্রকাশ করেছেন। অন্য প্রকাশের পেভিলিয়নে এটা 1 তারিখ থেকে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একজন অধ্যাপককে নিয়ে, যিনি একই সঙ্গে বিখ্যাত লেখক, তার অনেক ভক্ত শিষ্য আছে। তিনি মারা গিয়েছিলেন 17 বছর আগে। 17 বছর পরে এসে তিনি এই উপন্যাসের ভূমিকা লিখছেন। আপনি প্রশ্ন করতে পারেন মৃত মানুষ কিভাবে উপন্যাসের ভূমিকা লেখে। উপন্যাসে সবই সম্ভব। মানে কল্পনার জগতে লেখক শক্তিশালী, তার শক্তিমত্তা খরচ করে তিনি মৃত মানুষকে দিয়েও কথা বলাতে পারেন। তিনি উপন্যাসের ভূমিকা লিখেছেন এবং তিনি যখন মারা যান, তার স্ত্রী রাফিদা জাহান অভিযোগ করেছিলেন যে তার অনেক পাণ্ডুলিপি এবং তার অনেক লেখা চুরি হয়েছে। চুরি করে অনন্ত আতিক নামে তার এক একান্ত সচিব আচার্যের তার নিজের নামে চালিয়ে দিয়েছে। এই লেখা চুরি বিষয়টাকে কেন্দ্র করেই আসলে কি চুরি করেছিলেন, নাকি রাফিদা জাহান তার কোনো ব্যক্তিগত আক্রোশ মেটাতে চেয়েছিলেন অনন্ত আতিকের উপরে? এইসব বিষয়কে নিয়ে এই উপন্যাসটার কাহিনী আবর্তিত হয়েছে। উপন্যাসটা প্রায় 237 পৃষ্ঠার মতো। দীর্ঘ কাহিনী, শুধু সমকালীন অনেক বিষয় এখানে আছে। আচার্যের জীবন, তার বন্ধু ফতেউদ্দিন রাশার জীবন, বন্ধুর স্ত্রী বকুল রাশা যারা মঞ্চ নাটক নিয়ে কাজ করেন, এবং আচার্যের স্ত্রী রাফিদা জাহান, যিনি মানে হচ্ছে থ্রিলার উপন্যাস ধর্মী, তাই তো? থ্রিলার না, এটা একেবারেই নিপাট সাহিত্য আর কি। থ্রিলার ঠিক বলা যাবে না। আমি আঙ্গিক নিয়ে নিরীক্ষা করেছি এখানে। যখন একজন মৃত মানুষ এসে উপন্যাসের ভূমিকা লিখছেন কিংবা কথা বলছেন, তখন থ্রিলার মনে হতে পারে, কিন্তু থ্রিলার চরিত্র এই উপন্যাসের মধ্যে নাই। আচ্ছা, বাকিটা তাহলে হচ্ছে পড়ে নিতে হবে। আর তবে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, যে আসলে বই লিখতে কেমন লাগে, কিংবা নতুন একটা বইয়ের জন্ম, এটি তো একটা শিশুর মতো অনেকেই বলে, আপনি এটাকে কিভাবে দেখেন? উপন্যাসিক তার উপন্যাসে একটি নিজস্ব জগৎ সৃষ্টি করেন। সেই জগতের সঙ্গে বাস্তবতার যে জগৎ আমরা দেখি, সেই জগৎ নাও মিলতে পারে, অনেক সময় মেলে না। আমরা যখন একটা বইয়ের ভিতরে ঢুকি, যেমন ধরুন আমরা ভিক্টর হুগোর লাওমিজারে বলে ঢুকে গেলাম, পড়তে পড়তে আমাদের মধ্যে কিন্তু একটা জগৎ তৈরি হয়। আচার্য তার অলিক পাণ্ডুলিপির মধ্যে একটা জগৎ আছে, কিংবা আমার অন্যান্য যে উপন্যাস ইহযৌবন বলি, রাজনৈতিক বলি, একটা জগৎ কিন্তু নির্মাণ করে। সেই জগৎ নির্মাণ করতে একজন রাজমিস্ত্রি যেমন তার প্রাসাদ নির্মাণের সময় আনন্দ পায়,
একজন লেখক কিন্তু ওই জগৎ নির্মাণের সময় আনন্দ পায়। আনন্দ যদি তার মধ্যে না থাকতো, তার পক্ষে কিন্তু উপন্যাসটা লেখা রচনা করা সম্ভব হতো না। সুতরাং আমি মনে করি প্রত্যেক লেখকই তার আনন্দের জন্য লেখে। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, তার পক্ষে বেদনা অপার তার নিত্য জাগরণ। সে নিত্য জাগরণের জায়গা থেকেই লেখক লিখে যান, জগৎ নির্মাণ করে যান, ভাষা সৃষ্টি করেন, আখ্যান সৃষ্টি করেন, নানা শব্দ সৃষ্টি করেন, শব্দ সৃষ্টি করে পাঠকদেরকে শব্দরসে, শিল্পরসে, আখ্যানের রসে এবং সেই সৃষ্ট জগতের রসে আপ্লুত করেন, স্নাত করেন। ওই কারণেই আমি মনে করি প্রত্যেক লেখকের লেখাটা যখন লিখেন তখন পৃথিবীতে আর কোনো কিছুই তাকে যে আনন্দ দেয় সেই কোনো কিছু তাকে সে আনন্দ দিতে পারে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন আমাদের কথা সাহিত্যিক যে এই যে লেখার মাঝে একটা আনন্দ আছে, তেমনি পড়ার মাঝেও আনন্দ আছে। একটি স্বপ্নের মাঝে যেভাবে ঢুকে যাওয়া যায় এই লেখার মাঝে, ঠিক তেমনি নানা অনুভূতির মাঝেও কিন্তু চলে যাওয়া যায় এই লেখার মাঝেই। একই লেখা কিন্তু আমি পড়লে যেই অনুভূতির মধ্য দিয়ে যাব, নিশ্চয়ই আপনি পড়লে ঠিক অন্যরকম অনুভূতির মধ্য দিয়ে যাবেন। এটাই কিন্তু হচ্ছে লেখার যেই জাদুকরী অবস্থা, সেটি কিন্তু হচ্ছে প্রকাশ পায়। আর এই মুহূর্তে আমি যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, এরপরে আবার ফিরে আসছি গরমের মেলায়। বইমেলায় বন্ধুকে সাথে নিয়ে অনেকেই এসেছেন এই বইমেলার প্যাভিলিয়নগুলোতে, এই বইমেলার স্টলগুলোতে শুধুমাত্র বইয়ের খোঁজে, ভালো বন্ধুর খোঁজে। ভালো একটি বই অনেক অনেক বন্ধুর সমান, তাই বন্ধুকে নিয়ে সবাই চলে এসেছে এই যে এই বইমেলায়। আমি একটু জানতে চাইবো যে যারা এই যে বইয়ের সাথে আড্ডা দিচ্ছে কিংবা বইয়ের সাথে গল্প করে কিছুটা সময় পার করে বুঝতে পারবে যে কেমন বই তার পছন্দ, সেই কেমন বইয়ের জায়গা থেকে কিন্তু অনেকেই বই নাড়াচাড়া করছেন, 2-4 পৃষ্ঠা পড়ছে। আমি একটু আপুর সাথে কথা বলতে চাই যে আপনি যে দেখছেন অনেকক্ষণ ধরে এই বই, আসলে কি ধরনের বই পড়তে আপনি পছন্দ করেন, কি বই দেখছিলেন? আচ্ছা, আমি মূলত দেখতেছিলাম মিজান হাওলাদারের লেখা হাতে রাখা রাইসটি। আমি কবিতার বই পড়তে বেশি ভালোবাসি। আর স্টলে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। স্টলগুলো এত সুন্দর করে সাজানো। আর 2025 অমর একুশে বইমেলা, প্রতি বছর যারা বইপ্রেমী মানুষ আছে এবং যারা লিখতে ভালোবাসে সবার জন্য এটা খুবই একটা প্রাণের মেলা। সবাই ভীষণ ভালোবাসে এবং একটা বছর অপেক্ষা করতে থাকে যে আমাদের বইমেলা কবে আসবে। তো আসছি, আমি নবীনদের বই এবার বেশি কিনবো। অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, কাছের মানুষ আছে যারা ভালো লিখছে, ওদের লেখাগুলো পড়বো এবং উৎসাহিত করার চেষ্টা করব যেন তারা আরো আগামী প্রজন্মের কাছে ভালো কিছু দিতে পারে। তো আসছি, খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর সময় কাটছে। ধন্যবাদ আপনাকে। লেখা নাকি কখনোই মরে না, কারণ লেখাগুলো নাকি জীবিত থাকে সব সময়। এই যে নতুন কিংবা পুরনো লেখা সব সময় কিন্তু এই লেখাগুলো বাঁচিয়ে রাখে মানুষকে, যেমনি বাঁচিয়ে রেখেছে কাজী নজরুল কিংবা রবীন্দ্রনাথকে। আমি একটু ভাইয়ার কাছে জানতে চাই যে ভাইয়া আপনি কি বই দেখছিলেন, একই সাথে হচ্ছে কি ধরনের বই আপনার পছন্দ? আমি দেখছিলাম একটা কবিতার বই, কবি আদিত্য আনামের বিজিতের বাইবেল, পরাজয়ী মানুষদেরকে নিয়ে লেখা। আমি আসলে কবিতার বই পছন্দ করি। আপনার কি বিজিতদের গল্প শুনতে ভালো লাগে না পরাজিত? আমার আসলে দুটোই, কিন্তু এখানে কবি একই সাথে পরাজিত এবং বিজিত দুজনকেই নিয়েই লেখা লিখছে আর কি। আচ্ছা, কি ধরনের বই আপনার পছন্দ, একই সাথে এবারে বইমেলা থেকে কি কি বই কেনার ইচ্ছা আছে? আচ্ছা, আমার পছন্দ আসলে মেইনলি কবিতার, সেই সাথে একটু ফিলোসফিক্যাল সামথিং আর্টিস্টিক। আর এইবারে বইমেলায় সবচেয়ে আগ্রহ থাকবে হচ্ছে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ধরনের টেক্সট উঠে আসছে, তার কিভাবে লিখছে, অনেক কবিতাগুলো লেখা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে একটু আগ্রহ থাকবে আর কি। আচ্ছা, নতুনদের কথা বলছিলেন, নতুনদের যে লেখাগুলো আছে সেগুলোর মাঝে আপনি কি খুঁজে পান পুরনোদের তুলনায়? আপনার কাছে নতুনদের মাঝে কাকে বেশি ভালো লাগে, এই প্রশ্নের উত্তরটাও দিবেন। খুব বড় একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে 80-র দশক থেকে আমাদের বাংলা কবিতা সরে আসছে। এখন এই সময়ে নতুনদের টেক্সটের ধারায় নতুনত্ব আসছে। আমার এই মুহূর্তে বলতে গেলে কিছু নাম আছে। আইডিয়ালিস্টিক একজন কবি আছেন, ওনার নাম কবির হোসেন, একই সাথে চৌধুরী ফাহাদ। আমার ভালো লাগে আদিত্য আনাম, যার কথা বলছিলাম। এরকম আছেন আরো অনেকেই যাদের লেখা ভালো।
প্রতি বছর বইমেলা আসলে তো প্রত্যেকেরই একটা চিন্তা থাকে, আপনি যেহেতু নিয়মিতই কবিতার বই পড়েন, যে এই বইগুলো আমি কিনতে চাই বা নতুন এই রাইটারের বইগুলো আমি কিনতে চাই, এমন কি কোনো ধরনের তালিকা আপনার কাছে আছে? তালিকা বলতে একটু চোখে চোখ রাখি আর কি। ফেসবুকে আপনারা দেখেন স্ক্রোল করলে যে এই সময় কোন তরুণরা উঠে আসে, কারা কি লিখতেছে। যেমন কফিনের বয়াম নিয়ে একটা ছেলে একটা বই করতেছে, আমার হয়তো পরিচিতই। একই সাথে আবার মিনহাজ রাফিরও একটা বই আসে। এরকম নতুনরা যারা করে এই সময় এসে 23-এর পরে যারা করতেছে, তাদের কাজটা একটু দেখতে ভালো লাগে আর কি, আগ্রহ লাগে। বেশ ভালো বলেছেন। হ্যাঁ, এভাবেই কিন্তু হচ্ছে তরুণ প্রজন্ম কিংবা হচ্ছে ফেসবুকের মাধ্যমেও কিন্তু অনেকেই পছন্দ করেন লেখালেখি করতে। সেই পছন্দের যে লেখাগুলো সেগুলো কিন্তু হচ্ছে ফুটে ওঠে এই বইমেলায়, বই আকারে। বইমেলা শুধুমাত্র তরুণদের আনাগোনা বেড়েছে এমনটা কিন্তু বললে কোনোভাবেই পার পাওয়া যাবে না। কারণ আমি এখানে অনেক বেশি প্রবীণ যারা আছে তাদেরকেও দেখেছি, তারাও কিন্তু হচ্ছে তাদের সময়ের যারা জনপ্রিয় লেখক ছিল কিংবা এখনো আছেন যারা, সেই বইগুলো খোঁজ করছেন এবং একই সাথে বইয়ের সাথে যে গল্পটা, যে আড্ডাটা, সেটি কিন্তু তারা একা নয় বরঞ্চ পুরো পরিবার নিয়ে কেউ এসেছেন। তাই হয়তোবা এই যে আজকে পঞ্চম দিন মেলার, ঠিক এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু হচ্ছে মেলায় মানুষের যেই ঢল সেটিও বাড়বে, একই সাথে বাড়বে যেই নতুন বইয়ের প্রকাশনা সেটিও কিন্তু বাড়বে, এমনটাই কিন্তু আশা করছেন লেখক, প্রকাশক এবং একই সাথে যারা পাঠক আছেন তারা। এবারের গরবের মেলায় থেকে কিন্তু হচ্ছে আমি শাহাদাত অভ্র ছিলাম। গরবের মেলার আগামী পর্বতে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বইমেলায় আসবেন।